China's jobless don't always show up in the data, but they show up in the library. চায়নার বেকারদেরকে সবসময় পরিসংখ্যানে দেখা যায় না, তবে তাদেরকে পাঠাগারে দেখা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকলেই ভালো আছেন। সো আমরা অ্যাজ ইউজুয়াল একটি আর্টিকেল নিয়েছি, আর এটি নেওয়া হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা থেকে, WSJ সংক্ষেপে, আমেরিকান একটি পত্রিকা। সো বেশি কথা বলব না, লেটস ডাইভ ইন। প্রথমে যে আমাদের হেডলাইন খেয়াল করুন, চায়নাস জবলেস ডোন্ট অলওয়েজ শো আপ ইন দ্য ডাটা বাট দে শো আপ ইন দ্য লাইব্রেরি। এ বাক্যে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে চায়নাস জবলেস। চায়নাস জবলেস খেয়াল করুন, চায়নার পরে একটা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে এখানে পজিটিভ কেস বোঝানো হচ্ছে, অর্থাৎ চায়নার কি জবলেস অর্থ হচ্ছে যে চাকুরিহীন, এটাকে সুন্দরভাবে বললে বেকার। সো চায়নাস জবলেস, চায়নার বেকার, ঠিক আছে, চায়নাস জবলেস, চায়নার বেকার। এখন আরেকটি যে বিষয়, জবলেস এটা একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভের পূর্বে আমি আমার ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি একটা দ্য আর্টিকেল বসানো হয় তাহলে সেটাকে একটা জাতি বোঝানো হয়। অর্থাৎ যদি বলি যে দ্য পুর, তাহলে কি, যদি শুধু বলি যে পুর তাহলে গরিব, বা পুর ম্যান একজন গরিব মানুষ, দ্য পুর ম্যান তাহলে এই গরিব লোকটি। আর যদি বলি যে দ্য পুর তাহলে সমগ্র গরিব জাতি, গরিব মানুষ সমগ্র। সেই একইভাবে চায়নাস জবলেস, এখানে এই দা একটা উজ্জ্বল ছিল পূর্বে, হেডলাইন হওয়ার কারণে এর পূর্বে দাটা উজ্জ্বল রাখা হয়েছে। হেডলাইনের যে 10টি রুল ছিল তার মধ্যে এই আর্টিকেলগুলো উজ্জ্বল রাখা হয়, ঠিক আছে। সেই হিসেবে এখানে আর্টিকেল উজ্জ্বল রয়েছে। দ্য চায়নাস জবলেস, চায়নার বেকাররা কি, পরে খেয়াল করুন আমাদের ভার্ব হচ্ছে ডোন্ট অলওয়েজ শো আপ। এখানে শো আপ অর্থ হচ্ছে উপস্থিত হওয়া বা দেখা যাওয়া, ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো ডোন্ট অলওয়েজ শো আপ, ডোন্ট নয়, অলওয়েজ সবসময়, শো আপ দেখা যায় না, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স নেগেটিভ। সো চায়নাস জবলেস ডোন্ট অলওয়েজ শো আপ, চায়নার বেকারদেরকে সবসময় দেখা যায় না বা পাওয়া যায় না, উপস্থিত হয় না। কোথায় উপস্থিত হয় না বা দেখা যায় না? ইন দ্য ডাটা, ঠিক আছে, তথ্যে, ঠিক আছে, ইন দ্য ডাটা, তথ্যে। ডাটা মানে হচ্ছে তথ্য, আর এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই পরিসংখ্যান যে তথ্য, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পরিসংখ্যান বিভাগ রয়েছে বা সব দেশে এরকম পরিসংখ্যান বিভাগ রয়েছে, তাদের কাজ হচ্ছে যে বাংলাদেশে কোন সেক্টরে কোন জিনিসটা কত সংখ্যায় রয়েছে সেগুলো নির্ণয় করা। যেমন আদমশুমারি করা হয়, তারপরে বাংলাদেশে কতজন বেকার রয়েছে, কতজন চাকরিজীবী আছে, কতজন ব্যবসায়ী আছে, বাংলাদেশে কতগুলো ঘর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে। এই যে গণনা কাজগুলো যারা করে, ঠিক আছে, তাদেরকে বা সেই প্রতিষ্ঠানকে পরিসংখ্যান বিভাগ বলা হয় বাংলাদেশে। সে একইভাবে এখানে বলা হচ্ছে ইন দ্য ডাটা, পরিসংখ্যানে, এখানে উদ্দেশ্য হবে পরিসংখ্যানে। সো চায়নাস জবলেস ডোন্ট অলওয়েজ শো আপ ইন দ্য ডাটা, চায়নার বেকারদেরকে সবসময় কোথায় দেখা যায় না? অলওয়েজ শো আপ, ডোন্ট অলওয়েজ শো আপ সবসময় দেখা যায় না, ইন দ্য ডাটা পরিসংখ্যানে দেখা যায় না, বাট তবে দে শো আপ তাদেরকে দেখা যায় ইন দ্য লাইব্রেরি, তাদেরকে লাইব্রেরিতে বা পাঠাগারে দেখা যায়। এখানে দুইটি বিষয় উদ্দেশ্য, একটা হচ্ছে এই চায়নার যে পরিসংখ্যান, এই চায়নার যতজন বেকার রয়েছে সরকারিভাবে যে পরিসংখ্যান জানানো হয় বা প্রকাশ করা হয় সেখানে কিন্তু তেমন সংখ্যা থাকে না। অর্থাৎ চায়না হয়তো সরকারিভাবে এটা তারা গোপন রাখার চেষ্টা করে যে তাদের দেশেও অনেক বেকার লোক রয়েছে, তাদের দেশের বদনাম এড়াতে, কিন্তু বাস্তবিক পক্ষে চায়নাতেও অনেক বেকার লোক রয়েছে। এখন চায়নার বেকার লোকদেরকে বা চায়নার বেকার লোকদেরকে কী করা যায় না, এই পরিসংখ্যানে দেখা যায় না, তবে লাইব্রেরিতে দেখা যায়। এর মানে হচ্ছে লাইব্রেরির যে বই পুস্তক রয়েছে বা বিভিন্ন ম্যাগাজিন আরও ইত্যাদি পত্রিকা রয়েছে সেগুলো কিন্তু স্বাধীন। সেখানে দেখা যায় যে সেই পত্রিকাগুলো পড়লে বা সেখানকার বই পুস্তক পড়লে পাওয়া যায় যে চায়নায় আসলেই কতজন বেকার রয়েছে, সত্য তথ্য পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যে চায়নার যারা বেকার রয়েছে, ঠিক আছে, তারা কোনো কাজ পায় না বলে এই লাইব্রেরিতে সময় কাটায়, বা কি করা যায় সেগুলো জানার জন্য, শেখার জন্য লাইব্রেরিতে এসে বিভিন্ন কিছু শেখার চেষ্টা করে, নিজেদের স্কিল বিল্ড আপ করার চেষ্টা করে। এই কারণে বলা হচ্ছে যে চায়নার বেকারদেরকে পরিসংখ্যানে পাওয়া যায় না, দেখা যায় না, তবে তাদেরকে লাইব্রেরিতে পাওয়া যায়। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, চায়নার বেকারদেরকে সবসময় পরিসংখ্যানে দেখা যায় না, তবে তাদেরকে পাঠাগারে দেখা যায়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে এভরি উইকডে কিন রিয়ান অ্যারাইভস early at a Beijing public library, settles into her favorite cubicle and tries to figure out what to do with her life. খেয়াল করুন, এভরি উইকডে, প্রতি কার্য দিবস। আমরা জানি উইকডে মানে হচ্ছে কি কার্য দিবস, কাজের দিন, আর উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহান্ত বা ছুটির দিন।
উইকেন্ড ছুটির দিন, সপ্তাহের ছুটির দিনকে উইকেন্ড বলে, আর উইকডে বলা হয় সপ্তাহের কাজের দিনকে। উইকডে সপ্তাহের কাজের দিন, উইকেন্ড সপ্তাহের ছুটির দিন। সো এভরি উইকডে প্রতি কার্য দিবসে বা সপ্তাহের প্রতি কাজের দিনে, ঠিক আছে, প্রতি কার্য দিবসে কী করে, কী হয়, পরে বলা হচ্ছে কিন র্যান, একজন ব্যক্তির নাম, কী করে, অ্যারাইভস পৌঁছে, প্রেজেন্ট সিম্পল টেন্স অ্যারাইভস পৌঁছে, কোথায় পৌঁছে, অ্যাট আ বেইজিং পাবলিক লাইব্রেরি, বেইজিংয়ের একটি সরকারি পাঠাগারে পৌঁছে, অ্যারাইভস পৌঁছে, কখন, আর্লি মানে আগে সকাল সকাল ভোরের দিকে। সো কিনড্যান অ্যারাইভস, কিনড্যান পৌঁছে, আর্লি আগে সকাল সকাল, কোথায়, অ্যাট আ বেইজিং পাবলিক লাইব্রেরি, বেইজিংয়ের একটি সরকারি পাঠাগারে। তারপর এই যে এই কিনড্যানের একটা এখানে ভার্ব রয়েছে অ্যারাইভস, আরেকটি ভার্ব হচ্ছে কমা দিয়ে বলা হচ্ছে যে সেটেলস ইনটু। এখন সেটেলস ইনটু বা সেটেল ইনটু ভার্বের অর্থটি একটু খেয়াল করুন। সেটেল ইনটু অর্থ হচ্ছে নতুন কোনো বাড়ি, চাকুরি বা স্থানে স্বস্তি, সুখ বা আয়েশ অনুভব করা। নতুন কোনো স্থান, চাকুরি বা নিজের বাড়িতে গিয়ে স্বস্তি অনুভব করা বা সুখ অনুভব করা। সেখানে খেয়াল করুন, সেটেলস ইনটু হার ফেভারিট কিউবিকল, তার পছন্দের সবচেয়ে, ইনটু হার ফেভারিট কিউবিকল, তার প্রিয় কিউবিকলে কী করে, স্বস্তি অনুভব করে। সেটেলস ইনটু স্বস্তি অনুভব করে, কোথায়, হার ফেভারিট কিউবিকল, তার সবচেয়ে প্রিয় কিউবিকলে। এখন কিউবিকল অর্থ কী খেয়াল করুন, কিউবিকল অর্থ হচ্ছে প্রকোষ্ঠ, কোঠরি, ছোট কক্ষ, ঠিক আছে, প্রকোষ্ঠ, কোঠরি, ছোট কক্ষ। ছোট কক্ষ এই কিউবিকল অর্থে ব্যবহার হয়। আবার আমরা অনেক সময় দেখি যে কম্পিউটার কোর্স যেখানে করা হয় সেখানে বা বিভিন্ন অফিসে ছোট ছোট যে কক্ষ তৈরি করা থাকে, যেখানে একটা কম্পিউটার থাকে, একজন বসতে পারে, ওখানে বসে যে কাজ করে, ওই যে ছোট্ট জায়গা, ওই ছোট্ট জায়গাকে কী বলা হয়, কিউবিকল বলা হয়। তেমনিভাবে যে লাইব্রেরিতে সে যায়, ওইখানে হয়তো এরকম ছোট ছোট কক্ষ তৈরি করা আছে, যেখানে প্রত্যেকেই নিজের মতো করে বসে নিজেদের বই পড়তে পারে, এরকম একটা হয়তো বিষয় রয়েছে। সো সেটেলস ইনটু হার ফেভারিট কিউবিকল, যে তিনি কি করে, আরাম অনুভব করে, সুখ অনুভব করে, কোথায়, হার ফেভারিট কিউবিকল, তার সবচেয়ে প্রিয় প্রকোষ্ঠে, ঠিক আছে, ইনটু হার ফেভারিট কিউবিকল, তার সবচেয়ে প্রিয় প্রকোষ্ঠে। তারপর বলা হচ্ছে অ্যান্ড, এবং আরও কী করে, এই যে আরেকটি ভার্ব, এখানে এই একটা সাবজেক্টের কিনড্যানের 3টি ভার্ব, অ্যারাইভস, সেটেলস ইনটু এবং ট্রাইস। এই শেষ যে ক্লজটি সেখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে একই রকম কয়েকটি আইটেম যদি জোড়া দেওয়া হয় বাক্যে, তাহলে সবগুলোর পরে কমা এবং শেষটির পূর্বে একটা অ্যান্ড ব্যবহার করা হয়, সেই কারণে এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। খেয়াল করুন, অ্যান্ড ট্রাইজ, এবং চেষ্টা করে, ট্রাইজ চেষ্টা করে, কী করতে চেষ্টা করে, টু ফিগার আউট। এখন ফিগার আউট অর্থ কী খেয়াল করুন, চিন্তা করা, কোনো সমস্যা বা প্রশ্নের সমাধান খোঁজা, চিন্তা করা বা কোনো সমস্যা বা প্রশ্নের সমাধান খোঁজা। এখানে বলা হচ্ছে যে ট্রাইজ চেষ্টা করে, কী করতে, টু ফিগার আউট, চিন্তা করতে বা খুঁজে বের করতে, চেষ্টা করে, ট্রাইজ টু ফিগার আউট। এই যে কী খুঁজতে চেষ্টা করে, পরে বলছে হোয়াট টু ডু উইথ হার লাইফ, তার জীবন নিয়ে কী করা যায় তা চিন্তা করার চেষ্টা করে, তা খুঁজে বের করার চেষ্টা করে, ঠিক আছে। এই যে হোয়াট টু ডু, এই ফ্রেজটি খেয়াল করুন, আমরা সবসময় এটা শুনে থাকি যে একটা WH কোশ্চেন ওয়ার্ড, তারপর ইনফিনিটিভ। যেমন আমি বলি আই নো হাউ টু গো, আমি জানি কিভাবে যেতে হয়। আই নো হাউ টু টাইপ কম্পিউটার বা হাউ টু টাইপ কিবোর্ড, আমি জানি কিভাবে কম্পিউটার টাইপ করতে হয়। আই ডোন্ট নো হোয়াট টু ডু নাও, আমি জানি না এখন কী করতে হবে। এখানে হোয়াট টু ডু উইথ হার লাইফ, তার জীবনে কী করতে হবে, কী করতে হয়, কী করবে, ট্রাইজ টু ফিগার আউট, সেটাই কী করছে, অনুসন্ধান করার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে, চিন্তা করছে। ট্রাইজ টু ফিগার আউট, চিন্তা করার চেষ্টা করছে, কী চিন্তা, হোয়াট টু ডু উইথ হার লাইফ, তার জীবন নিয়ে কী করা যায় সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমাদের সাজানো যে অনুবাদ ছিল, প্রতি কর্মদিবসেই কিন রান সকাল সকাল বেইজিং এর একটি সরকারি পাঠাগারে আসে, তার প্রিয় প্রকোষ্ঠে স্বস্তির নিঃশ্বাস নেয় এবং তার জীবন নিয়ে কী করা যায় তা অনুসন্ধান করার চেষ্টা করে। অর্থাৎ আজকে যে আর্টিকেল, এই আর্টিকেলে মূলত আলোচনা করা হয়েছে চায়নার যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, তা চায়নাতে যে বেকার লোকজন রয়েছে, যুবকদের মাঝে বেকারত্ব রয়েছে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রথমে একজন ব্যক্তি সম্পর্কে একটু বিস্তারিত বলছে, তারপরে যে চায়নার যে অর্থনৈতিক অবস্থা সেদিকে ধাবমান হবে, সেদিকে আলোচনা করবে। কিন্তু আমাদের এই আর্টিকেলটা অনেক বড় ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এই আর্টিকেল আংশিক নেওয়া হয়েছে। এই ব্যক্তি সম্পর্কে বলার পরেই যখন এই চায়নার অর্থনীতি সম্পর্কে আলোচনা হবে, তারপরে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। সো যাই হোক, এখানে আমাদের নতুন শব্দ ছিল সেটেল ইনটু, নতুন বাড়ি, চাকুরি বা স্থানে স্বস্তি, সুখ বা আয়েশ অনুভব করা। এই শব্দগুলো দিয়ে, ভার্বগুলো দিয়ে অবশ্যই বাক্য লিখে কমেন্টে জানাবেন। কিউবিকল প্রকোষ্ঠ, কুঠরি, ছোট কক্ষ। ফিগার আউট, চিন্তা করা, কোনো সমস্যা বা প্রশ্নের সমাধান খোঁজা।
আমাদের পরবর্তী বাক্য হচ্ছে ইট হ্যাজ বিন 2 years সিন্স দ্য 36-year-old লস্ট হার জব অ্যাট আ প্রাইভেট ইকুইটি ফার্ম। খেয়াল করুন, ইট হ্যাজ বিন হয়ে গেছে, কি হয়ে গেছে, 2 years 2 বছর হয়ে গেছে। ঠিক আছে, 2 বছর হয়ে গেছে মানে হচ্ছে 2 বছর পার হয়ে গেছে। ইট হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, ইট হ্যাজ বিন হয়ে গেছে 2 years 2 বছর। এটাকে এভাবে বলা যেত যে 2 years হ্যাভ বিন পাস্ট বা 2 years হ্যাভ পাস্ট, এভাবে কিন্তু বলা যেত, একই অর্থ দিত। এটাকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ইট হ্যাজ বিন 2 years 2 বছর হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে। কখন থেকে? সিন্স অর্থ থেকে, কখন থেকে? দ্য 36-year-old লস্ট হার জব। দ্য 36-year-old, এই যে কিনলেন তার বয়স হচ্ছে 36-year-old, এখানে তার বয়স দিয়ে তাকে বোঝানো হচ্ছে যে দ্য 36-year-old 36 বছর বয়সী মহিলা লস্ট হারিয়েছিল বা হারিয়েছে হার জব তার চাকুরি। কোথায়? অ্যাট আ প্রাইভেট ইকুইটি ফার্ম। অ্যাট আ প্রাইভেট ইকুইটি ফার্ম। প্রাইভেট ইকুইটি ফার্ম বলা হয় এমন কোম্পানি, আর অর্থাৎ এটাকে আসলে বিনিয়োগ কোম্পানি বলা হয়, যারা কী করে অন্যান্য বিভিন্ন কোম্পানিতে শেয়ার কিনে বা বিনিয়োগ করে, বিনিয়োগ করার মাধ্যমে এবং শেয়ার কেনার মাধ্যমে তাদেরকে তাদের কোম্পানিতে আবারও বিনিয়োগ করে বা তাদেরকে অ্যাডভাইস দেয়, বিভিন্নভাবে সাহায্য করার মাধ্যমে তাদের কোম্পানি গ্রো করার চেষ্টা করে। তখন তাদের কোম্পানি যদি গ্রো হয়ে যায় তখন তারাও লাভবান হয় এবং তারা শেয়ার কেনার মাধ্যমে তারাও লাভবান হয়, এরকম। সো প্রাইভেট ইকুইটি কোম্পানি, একটি প্রাইভেট ইকুইটি কোম্পানি, এটাকে সুন্দর বাংলায় বললে সাম্য ব্যবসা প্রতিষ্ঠান। সাম্য ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে, এটা বাংলা হবে সাম্য ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগ সাম্য ব্যবসা প্রতিষ্ঠান, এরকম। সো বিনিয়োগ সাম্য ব্যবসা প্রতিষ্ঠানে লস্ট হার জব তার চাকরি হারানোর পরে, সিন্স পর থেকে। আবার খেয়াল করুন, সিন্স থেকে, কখন থেকে? দ্য 36-year-old লস্ট হার জব অ্যাট আ প্রাইভেট ইকুইটি ফার্ম। 36 বছর বয়সী এই মহিলা লস্ট হার জব তার চাকরি হারিয়েছিল কোথায়? অ্যাট আ প্রাইভেট ইকুইটি ফার্ম, একটি সাম্য ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই যে হারিয়েছিল তারপর থেকে, সিন্স সে হারানোর পর থেকে, ইট হ্যাজ বিন 2 years 2 বছর হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, 36 বছর বয়সী ব্যক্তিটি বা নারীটি একটি বেসরকারি সাম্য ব্যবসা প্রতিষ্ঠানে তার চাকুরি হারানোর পর প্রায় 2 বছর চলে গেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে yet after a few freelance gigs and submitting 100 or so resumes she is only landed 2 failed interviews। খেয়াল করুন, yet মানে হচ্ছে যে আমরা জানি তবু, তথাপি, তারপরেও, তা সত্ত্বেও, এরকম। তো একটা এমফাসাইজিং একটা মিনিং দিয়ে থাকে সো কিসের পরে? yet after মানে পরেও, yet after পরেও। কিসের পরে বলা হচ্ছে যে a few freelance gigs, বেশ কিছু ফ্রিল্যান্সের কাজ। গিগস মানে হচ্ছে কাজ। এই গিগস শব্দটি আপনি একটু যাচাই করে দেখবেন। গিগস মানে হচ্ছে যে ছোটো ছোটো কাজ যেগুলো, বা ইন্ডিপেন্ডেন্ট কাজ, স্বাধীন কাজ, নিজের মতো যখন ইচ্ছা করা যায়, এই ধরনের কাজকে আসলে গিগস বলা হয়। সো ফ্রিল্যান্স মানে তো আপনারা সবাই জানেন, এখন এটাকে আর আসলে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সো ফিউ ফ্রিল্যান্স গিগস, বেশ কিছু ফ্রিল্যান্সের কাজ করার পরেও, এবং আরও কিসের পরে? অ্যান্ড সাবমিটিং 100 or so resumes। সাবমিটিং জমা দেওয়ার পরে, কি জমা দেওয়ার পরে? 100 or so resumes। এখানে খেয়াল করুন, 100 মানে 100, শত, আর or so এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। or so এই পুরোটাই কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। এখানে or so আলাদা আলাদাভাবে অর্থ করলে কিন্তু হবে না। or so মানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। সো আমরা জানি যে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভের পূর্বে এসে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এই অলসো, এই অ্যাডভার্বটা বা অ্যাডভার্ব ফ্রেজটা এই 100-এর পরে এসেছে। 100-এর পরে এসে বলছে অলসো রিজিউমস। আর রিজিউম মানে হচ্ছে যে আমরা যে সিভি জমা দেই বা ডকুমেন্ট, এটাকে আসলে রিজিউমস বলা হয়, বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত, ঠিক আছে। রিজিউমস, জীবন বৃত্তান্ত। সো কী হলো? 100 or so resumes, এই প্রায়ের অর্থটি আগে চলে আসবে। অর্সো প্রায় 100 রিজিউমস, প্রায় 100টি জীবন বৃত্তান্ত জমা দেওয়ার পর, বা প্রায় 100টি সিভি জমা দেওয়ার পর। তো যাই হোক, এইভাবে প্রায় 100টি সিভি জমা দেওয়ার পরেও, ইয়েট আফটার সিভি জমা দেওয়ার পরেও, অ্যান্ড ফিউ ফ্রিল্যান্স গিগস, এবং বেশ কিছু ফ্রিল্যান্সের কাজের পরেও কী হয়েছে? শি হ্যাজ, এখানে হ্যাজকে সংক্ষেপে লেখা হয়েছে শি ইজ, সংক্ষেপ বলা হয় কন্ট্রাকশন, এগুলোর কন্ট্রাকশন বলা হয়। এই শি হ্যাজ ছিল এখানে, শি হ্যাজ ল্যান্ডেড, তিনি পেয়েছে। এই ল্যান্ড শব্দটি খেয়াল করুন, ল্যান্ড মানে পাওয়া বা অবশেষে সফল হওয়া, এখানে অর্থ হবে যে পাওয়া, পেয়েছে। শি হ্যাজ অনলি ল্যান্ডেড, তিনি পেয়েছে, কি পেয়েছে? 2 failed interviews, 2টি
ব্যর্থ ইন্টারভিউ, দুটি ব্যর্থ ইন্টারভিউ। এখন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি এই বেশ কিছু ফ্রিল্যান্সের কাজ করেছিল, আবার প্রায় 100টি সিভি জমা দিয়েছিল, জীবন বৃত্তান্ত চাকরির জন্য জমা দিয়েছিল, কিন্তু সেখান থেকে মাত্র 2টি ইন্টারভিউয়ের ডাক পড়েছে, 2টি ইন্টারভিউ ডাক এসেছিল, সেই 2টি ইন্টারভিউ সে অংশগ্রহণ করেছিল, আবার সেই 2টি ইন্টারভিউ সে ব্যর্থ হয়েছিল, মানে চাকরি পায়নি। এটাই বলছে শি হ্যাজ অনলি ল্যান্ডেড, তিনি মাত্র 2টি পেয়েছে। কি পেয়েছে? 2 ফেইলড ইন্টারভিউজ, 2টি ব্যর্থ ইন্টারভিউ বা সাক্ষাৎকার। আবারও বলছি, এখানে শুরু থেকে একটু খেয়াল করুন। ইয়েট আফটার পরেও, কিসের পরেও? ফিউ ফ্রিল্যান্স গিগস, বেশ কিছু ফ্রিল্যান্সের কাজের পরেও, এবং আরও কিসের পরে? সাবমিটিং 100 or so রিজিউমস, এবং প্রায় 100টি রিজিউমস অর্থ জীবন বৃত্তান্ত বা সিভি যাই বলুন, প্রায় 100টি জীবন বৃত্তান্ত জমা দেওয়ার পরেও, অর্সো প্রায় 100 রিজিউমস জীবন বৃত্তান্ত, প্রায় 100টি জীবন বৃত্তান্ত জমা দেওয়ার পরেও শি হ্যাজ অনলি ল্যান্ডেড, তিনি মাত্র পেয়েছে 2 ফেইলড ইন্টারভিউস, মাত্র 2টি ব্যর্থ ইন্টারভিউ। এই অর্সো এখানে মাঝখানে নিয়ে আসা হয়েছে। কখনো কখনো এই অ্যাডভার্বগুলো যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে তারপরেও কিন্তু ব্যবহার করা হয়। সো এখানে যে আমাদের নতুন শব্দ ছিল অর্সো, অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়, ল্যান্ড পাওয়া, অবশেষে সফল হওয়া। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে শি নাও spends her days browsing social media and studying for a graduate school entrance exam which she hopes will let her delay the job search until later. এখানে খেয়াল করুন আবারও, she now spends, সে এখন বা বর্তমানে, spends মানে হচ্ছে কি? পার করা, কাটানো। she now spends, সে পার করে, কাটায়। কি কাটায়? her days, তার দিন কাটায়, তার দিন পার করে। কিভাবে? ব্রাউজিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে, এবং আরও কী করে? অ্যান্ড স্টাডিং, পড়ালেখা করে। কিসের জন্য? ফর আ গ্র্যাজুয়েট স্কুল এন্ট্রেন্স এক্সাম। পরে একটি ফ্রেজ খেয়াল করুন, গ্র্যাজুয়েট স্কুল এন্ট্রেন্স এক্সাম, অর্থাৎ স্নাতকোত্তর বা স্নাতক স্কুলের ভর্তি পরীক্ষা। এন্ট্রেন্স আমরা জানি প্রবেশ, আর প্রবেশ দিয়ে এখানে ভর্তি উদ্দেশ্য, কারণ যখন আমরা একটা স্কুলে কী করি? প্রবেশ করতে চাই, এর মানে হচ্ছে ভর্তির মাধ্যমে সেখানে আমরা প্রবেশ করি। সো গ্র্যাজুয়েট স্কুল এন্ট্রেন্স এক্সাম একটি গ্র্যাজুয়েট স্কুলের ভর্তি পরীক্ষার জন্য আর গ্র্যাজুয়েট স্কুল এন্ট্রেন্স এক্সাম, গ্র্যাজুয়েট স্কুলের ভর্তি পরীক্ষার জন্য পড়ালেখা করে অ্যান্ড ব্রাউজিং আর সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে কি করে? শি নাও স্পেন্ডস হার ডেজ, তিনি তার দিন পার করে। তারপর বলছে যে হুইচ শি হোপস উইল, এখানে এই যে খেয়াল করুন হুইচ মডিফাই করছে এই যে তার স্কুল এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে? এই হুইচ মডিফাই করছে এন্ট্রান্স এক্সামকে, যেটা কি করবে? হুইচ উইল লেট হার, এই শি হোপস এখানে মাঝখানে পরে বলছি। সো এখানে আগে খেয়াল করুন হুইচ উইল লেট হার ডিলেই, এই যে লেট শব্দটি খেয়াল করুন, এগুলো আসলে পজিটিভ ভার্ব বলা হয়, ঠিক আছে? এগুলো দিয়ে কেউ কোনো কিছু যদি আমরা বলি যে আমি করি কাজটি, ঠিক আছে, তাহলে আমি আই ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাই, তাহলে আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক, এরকম পজিটিভ ভার্ব। সো এখানে এই পজিটিভ ভার্বের যে একটা ফর্ম, সেটা হচ্ছে যে প্রথমে যে ব্যক্তি করাবে সেই ব্যক্তির সাবজেক্ট হিসেবে আসবে, তারপর এই পজিটিভ ভার্বগুলো আসবে, তারপর যাকে দিয়ে করানো হবে তার প্রোনাউন বা তার নামটি আসবে, তারপর যে কাজটি করানো হবে সেটা আসবে। যেমন আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি করাই, লেট এটা যেহেতু এই পজিটিভ ভার্ব আমার পরে আসবে, আয়ের পরে, সাবজেক্টের পরে, আর যাকে দিয়ে করায় আই লেট ইউ, তারপর লেটের পরে ইউ, এবং যে কাজটি করাই সেটা পরে আসবে আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটি করাই। ঠিক একই ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। হুইচ উইল লেট হার ডিলে, যেটা তারকে দেরি করাবে বা দেরি করতে সাহায্য করবে। কি দেরি করতে সাহায্য করবে? দ্য জব সার্চ আনটিল লেটার, জব সার্চ অর্থ চাকরি অনুসন্ধান দেরি করতে সাহায্য করবে বা দেরি করাবে। আনটিল লেটার, ভবিষ্যতের আনটিল লেটার, এটা একটা ফ্রেজ, এটা ফিক্স অর্থ হচ্ছে। আনটিল লেটার কিন্তু আলাদাভাবে অর্থ তোলা যাবে না, অর্থ তোলা হবে না, এটা ফিক্স একটা ফ্রেজ, অর্থ হচ্ছে যে ভবিষ্যতের কোনো এক সময়, ঠিক আছে? ভবিষ্যতের কোনো এক সময় পর্যন্ত যেটা কি করবে? উইল লেট হার ডিলেই, তাকে বিলম্ব করাবে, ডিলে দ্য জব সার্চ, তার চাকরি অনুসন্ধান করাতে তাকে বিলম্ব করাবে বা তার চাকরি অনুসন্ধান বিলম্বিত করবে। তারপর মাঝখানে যে অংশটি ছিল শি হোপস, তিনি আশা করে, এই যে বিষয়টি হবে সেটা কি করে? সে আশা করে। এই অংশটি মাঝখানে জুড়ে দেওয়া হয়েছে সাবজেক্ট এবং ভার্বের মাঝে, হুইচ সাবজেক্ট এবং উইল হচ্ছে ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসিয়ে দেওয়া হয়েছে শি হোপস। এই ধরনের স্ট্রাকচার প্রায় সময় দেখা যায়, আপনি এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন।
সো যাই হোক, এখানে যে বিষয়টি বলা হচ্ছে বা বোঝানো হয়েছিল সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে এমন অনেক সময় হয়ে থাকে যে আমরা পড়ালেখা করি, পড়ালেখা চালিয়ে যেতে চাই। কারণ যদি আমরা বাড়িতে বলি যে আমাদের পড়ালেখা শেষ, তাহলে বাড়ি থেকে অবশ্যই চাকরির জন্য চাপ দিবে, আর যদি চাকরি না পাই তখন আমাদের বাড়ি থেকে অন্যরকম করবে। এই জন্য আমরা চাই বাড়িতে অনেক সময় জানাতে চাই না যে আমাদের চাকরি হয়েছে বা চাকরি করবো, এটা জানাতে চায় না, পড়ালেখা চালিয়ে যেতে চাই একটু স্বাধীনভাবে চলার জন্য। এখানে সেই বিষয়টি প্রকাশ করা হচ্ছে, সে নতুন করে একটা স্কুলে ভর্তি হবে, এই ভর্তি হওয়ার বিষয়টি তার এই চাকরির সন্ধানের বিষয়টি বিলম্ব করবে, যাতে করে তার বাসায় জানবে যে সে এখনও পড়ালেখা করছে, চাকরির জন্য কোনো প্রেশার থাকবে না। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। সো এখানে আমাদের সাজানো যে অনুবাদ সেটা হচ্ছে, সে এখন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে এবং তার স্নাতক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পড়ালেখা করে দিন পার করে। সে আশা করে যে এটা পরবর্তীতে তার চাকরির সন্ধান বিলম্ব করতে তাকে সাহায্য করবে। এখানে আমাদের নতুন শব্দ ছিল ফিক্স ফ্রেজ আনটিল লেটার, সামটাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতের কোনো এক সময়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে she has also started noticing other people around her age or younger showing up at the library every day. খেয়াল করুন, she has also started, সেও শুরু করেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, has started। have has প্রেজেন্ট পারফেক্টের যে গঠন সেটা হচ্ছে have has সাবজেক্ট, তারপর have has, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে she সাবজেক্ট, have এই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ আনা হয়েছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের স্টার্টেড। শি হ্যাজ অলসো স্টার্টেড, সেও শুরু করেছে। কি শুরু করেছে? নোটিসিং, লক্ষ্য করা, দেখা শুরু করেছে। কি লক্ষ্য করা শুরু করেছে? আদার পিপল অ্যারাউন্ড হার এজ, আদার পিপল অন্যান্য লোকদেরকে, অ্যারাউন্ড হার এজ তার বয়সের, অ্যারাউন্ড হার এজ তার বয়সের সমবয়সী বা তার বয়সের আশপাশের যে ব্যক্তিরা। এখানে অ্যারাউন্ড এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এই আদার পিপলকে মডিফাই করছে, অর্থাৎ অন্যান্য লোকদেরকে দেখা শুরু করছে। তাদের অবস্থা কি? অ্যারাউন্ড হার এজ, প্রায় তার বয়সের, অ্যারাউন্ড হার এজ প্রায় তার বয়সের অন্যান্য লোকদেরকে লক্ষ্য করতে শুরু করেছে। অর ইয়ঙ্গার, এবং কিংবা কম বয়সী, ইয়ঙ্গার আরও কম বয়সী লোকদেরকেও দেখা শুরু করেছে। কোথায় বা কি দেখতে শুরু করেছেন? শোয়িং আপ, আসতে বা উপস্থিত হতে, অ্যাট দ্য লাইব্রেরি এভরিডে, প্রতিদিন লাইব্রেরিতে আসতে বা উপস্থিত হতে তার বয়সের অন্যান্য লোকদেরকে অথবা কম বয়সী লোকদেরকেও কী করেছে? শি হ্যাজ অলসো স্টার্টেড নোটিসিং, লক্ষ্য করতে শুরু করেছে। এখানে এই শোয়িং আপ এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই আদার পিপল অ্যারাউন্ড হার এজ এবং ইয়ঙ্গার তাদেরকে মডিফাই করছে, অর্থাৎ অন্যান্য লোকদেরকে দেখা শুরু করেছে, লক্ষ্য করা শুরু করেছে। তাদেরকে যে দেখা শুরু করেছে, কি করতে দেখা শুরু করেছে? শোয়িং আপ, আসতে দেখা শুরু করেছে। কোথায়? অ্যাট দ্য লাইব্রেরি এভরিডে, লাইব্রেরিতে প্রতিদিন। এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, তিনি প্রতিদিন লাইব্রেরিতে আসা তার বয়সী বা তার চেয়ে কম বয়সী অন্যান্য লোকদেরকেও লক্ষ্য করতে শুরু করেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে সেটা হচ্ছে although jobs aren't part of the conversation when she talks to them, she says there is an unspoken understanding among them that they are all unemployed. খেয়াল করুন, অলদো মানে হচ্ছে যদিও কি জবস আরেন্ট, এখানে জবস মানে চাকরি, তবে উদ্দেশ্য হবে যে জবের বিষয় বা চাকরির কথাবার্তা। ঠিক আছে, অলদো জবস আরেন্ট, যদিও চাকরির বিষয় বা চাকরির কথাবার্তা নয়, কি নয়? পার্ট অফ দ্য কনভারসেশন, কথোপকথনের অংশ হয় না। হোয়েন শি টক্স টু দেম, যখন সে তাদের সাথে কথা বলে। হোয়েন শি টক্স টু দেম, যখন সে তাদের সাথে কথা বলে, তখন যদিও জবস আরেন্ট পার্ট অফ দ্য কনভারসেশন, যদিও চাকরির বিষয় বা চাকরির কথাবার্তা তাদের কথোপকথনের অংশ নয়, তবুও কি? শি সেজ, তিনি বলেন যে দেয়ার ইজ অ্যান আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং। দেয়ার ইজ মানে হচ্ছে কি, এই যে খেয়াল করুন, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এগুলো অর্থ দেয় আছে বা ছিল, এরকম অর্থ দেয়। দেয়ার ইজ আছে, দেয়ার আর মানে আছে, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়ার মানে ছিল। সো দেয়ার ইজ আছে, কি আছে? পরে বলা হয় যে অ্যান আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং, একটি আনস্পোকেন না বলা বা অব্যক্ত, আর আন্ডারস্ট্যান্ডিং অর্থ হচ্ছে যে উপলব্ধি বা মনের মিল। আন্ডারস্ট্যান্ডিং মনের মিল বা উপলব্ধি, একটি না বলা মনের মিল বা উপলব্ধি আছে। দেয়ার ইজ আছে, অ্যান আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং, একটি না বলা মনের মিল বা উপলব্ধি আছে। কাদের মাঝে? অ্যামাং দ্যাম, তাদের মাঝে। দ্যাট, যে এই যে মনের মিল উপলব্ধি, সেটা কি? যে দ্যাট দে আর অল আনএমপ্লয়েড, তারা সকলেই বেকার। আনএমপ্লয়েড মানে বেকার, ঠিক আছে? দে আর অল আনএমপ্লয়েড, তারা সকলেই যে বেকার। এই কথাটি বা এই বিষয়টি, এই না বলা কথাটি, না বলা উপলব্ধিটি রয়েছে, তাদের মাঝে রয়েছে। শি সেজ, সে বলেছে। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল
যখন সে তাদের সাথে কথা বলে তখন চাকরির বিষয়াদি তাদের কথোপকথনের অংশ না হলেও সে বলে যে তাদের মধ্যে একটি অব্যক্ত উপলব্ধি বা মনের মিল রয়েছে যে তারা সবাই বেকার। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে ইট উইল বি আনাদার 20+ years before I reach retirement age. Will I have another opportunity to work as keen? খেয়াল করুন, it will be another 20+ years. It will be হবে, it will be মানে কি? It will be মানে হচ্ছে হবে, কি হবে? another 20+ years. আমরা বলি না 20 মানে হচ্ছে 20 আর 20+ 20-এর বেশি। হাউ ওল্ড আর ইউ? আমরা বলি হাউ ওল্ড ইউ, তোমার বয়স কত? আই এম 20+, মানে আমার 20-এর বেশি, 20 পার হয়ে গেছে, তারপরে 21 চলছে এরকম। সো ইট উইল বি আনাদার 20+ ইয়ার্স, আরও 20 বছরেরও বেশি হবে, আরও 20 বছরেরও বেশি হবে। আনাদার আরও 20+ ইয়ার্স, আরও 20 বছরেরও বেশি হবে। এখানে আক্ষরিক অর্থ তুললাম, এই সাজানো অনুবাদ যা ভাব অনুবাদ পরে বলছি। আরও 20 বছর হবে, কখন হবে? বিফোর আই রিচ রিটায়ারমেন্ট এজ। রিটায়ারমেন্ট এজ অর্থ হচ্ছে যে অবসরের বয়স। রিটায়ারমেন্ট এজ অবসরের বয়স। সো বিফোর আই রিচ রিটায়ারমেন্ট এজ, অবসরের বয়সে পৌঁছার আগে বা পৌঁছার পূর্বে, পৌঁছার আগ পর্যন্ত ইট উইল বি আনাদার 20+ ইয়ার্স, আরও 20 বছর হবে। এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে যে তার যে বয়স, যে কিনরেন, ইতিপূর্বে বলা হলো যে 36 ইয়ার ওল্ড, সে 36 বছর বয়সী। এবং চায়নার যে নিয়ম সেটা হচ্ছে যে এই একজন ব্যক্তি পুরুষ যদি হয় তাহলে 60 বছর বয়স পর্যন্ত সে কাজ করতে পারবে, তারপর তাকে রিটায়ারমেন্ট নিতে হবে। আর মহিলা হলে 55 বছর। সো এখানে সে আর চায়না চাচ্ছে যে তাদের যে এই যে বয়সটা, ঠিক আছে, এটা আরও বাড়াতে। এই কারণে সে বলছে যে তার বয়স যেহেতু 36, 55-তে গিয়ে দেখা যাবে তার 19 বছর আছে, কিন্তু চায়না যদি এই নিয়ম আবার বাড়িয়ে দেয় তাহলে তার 20-এরও বেশি রয়েছে সময়। এই কারণে বলা হচ্ছে যে আমি রিটায়ারমেন্ট বয়সের বা অবসরের বয়সে পৌঁছার আগ পর্যন্ত ইট উইল বি আনাদার 25+ ইয়ার্স, আরও 20 বছর রয়েছে, 20 বছর থাকবে, এরকম বোঝানো হচ্ছে। তারপর বলা হচ্ছে উইল আই হ্যাভ, এই যে 20 বছর বাকি আছে, তারপর বলা হচ্ছে উইল আই হ্যাভ আনাদার অপরচুনিটি, আমার কি আরও অন্য কোনো সুযোগ থাকবে? টু ওয়ার্ক, কাজ করার। আস্ক কিন, এই কিন তিনি কি করেছে? এই পুরো কথাটি বলেছে এবং পরবর্তী অংশটি প্রশ্ন করেছে। উইল আই হ্যাভ আনাদার অপরচুনিটি টু ওয়ার্ক, আমার কি পরবর্তীতে আর কোনো কাজ করার সুযোগ থাকবে? অর্থাৎ এখানে সে বোঝাচ্ছে যে এই অবসরের বয়সে পৌঁছার পরে, অবসরের বয়স পার হওয়ার পর সে কি কাজ করার অন্য কোনো সুযোগ পাবে কিনা, সেটা এখানে সে প্রশ্ন করেছে। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, কিন জিজ্ঞেস করেন আমার অবসরের বয়সের আগ পর্যন্ত আর 20 বছরেরও বেশি সময় রয়েছে, আমি কি তখন কাজ করার আর কোনো সুযোগ পাবো? আমাদের পরবর্তী বাক্য হচ্ছে চায়না ইজ ফেসিং সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস in a generation after the country emerged from the pandemic with sluggish growth and record high youth unemployment. খেয়াল করুন, চায়না ইজ ফেসিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল। চায়না ইজ ফেসিং, চায়না সম্মুখীন হচ্ছে, মুখোমুখি হচ্ছে, কিসের মুখোমুখি? আমাদের অবজেক্ট হচ্ছে সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জ। সাম কিছু, কিসের কিছু? অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস, এর কিছু বা চায়নার কিছু। ইটস এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে চায়না, ঠিক আছে। এর যে গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস, বেশ কিছু অনেক বড়, গ্রেটেস্ট অনেক বড়, ইকোনমিক চ্যালেঞ্জেস অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ঝুঁকি বা প্রতিকূলতা, অনেক বড় বা বিশাল অর্থনৈতিক সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে চায়না। চায়না ইজ ফেসিং, সম্মুখীন হচ্ছে সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস, বেশ কিছু বড় বা বিশাল অর্থনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে চায়না। ইন আ জেনারেশন, এই জেনারেশন অর্থ আমরা জানি যে প্রজন্ম, এবং একটি প্রজন্মের যে সময় সেটা হচ্ছে 25 থেকে 30 বছর। অর্থাৎ একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে সে অ্যাডাল্ট হয়, তার নিজের সন্তান আসে, এই সময়টাকে আসলে 25 থেকে 30 বছরের যে সময়, এই সময়টাকে আসলে একটা জেনারেশন বলা হয়। সো এই যে একটা জেনারেশন, একটা প্রজন্ম, যেহেতু একটা লম্বা একটা সময়, 25 থেকে 30 বছর লম্বা একটি সময়, এই যে লম্বা সময়, দীর্ঘ সময়, সেই দীর্ঘ যে অর্থটি রয়েছে, সেই দীর্ঘ অর্থটি এখানে নেওয়া হয়েছে ইন জেনারেশন, দীর্ঘ সময় ধরে, ঠিক আছে। চায়না ইজ ফেসিং সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস ইন জেনারেশন, দীর্ঘ সময় ধরে চায়না ইজ ফেসিং, সম্মুখীন হচ্ছে, কিসের সম্মুখীন হচ্ছে? সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস, বেশ কিছু বড় অর্থনৈতিক প্রতিকূলতা। এই যে সম্মুখীন হচ্ছে সেটা কিসের পরে? আফটার দ্য কান্ট্রি ইমার্জড ফ্রম দ্য প্যান্ডামিক, আফটার পরে, কিসের পরে? দ্য কান্ট্রি ইমার্জ অর্থ হচ্ছে যে উত্থান করা বা নির্গত হওয়া। সো আফটার দ্য কান্ট্রি ইমার্জড, দেশটি বের হওয়ার পরে, দ্য কান্ট্রি ইমার্জড বের হয়েছে
আফটার পরে। সো অর্থ হলো যে বের হওয়ার পরে। কোথা থেকে? ফ্রম দ্য প্যান্ডামিক, এই মহামারী থেকে। ফ্রম দ্য প্যান্ডামিক, মহামারী, প্যান্ডামিক অর্থ মহামারী, এই করোনা ভাইরাসকে নির্দেশ করা হচ্ছে। এই করোনা ভাইরাস বা এই মহামারী থেকে বের হওয়ার পর থেকে, ঠিক আছে, এই যে বের হয়েছিল সেটা কোন অবস্থা থেকে, কোন অবস্থা দিয়ে, কোন অবস্থার মধ্য দিয়ে, সেটা বলা হচ্ছে উইথ স্লাগিশ গ্রোথ অ্যান্ড রেকর্ড হাই ইউথ আনএমপ্লয়মেন্ট। উইথ স্লাগিশ গ্রোথ মানে হচ্ছে, স্লাগিশ অর্থ হচ্ছে যে মন্থর, মন্দ, খারাপ, আর গ্রোথ মানে উন্নতি। সো একদম মন্দ বা মন্থর, খুবই নিষ্ক্রিয় যে উন্নতি, সেটার মধ্য দিয়ে, অ্যান্ড রেকর্ড হাই ইউথ আনএমপ্লয়মেন্ট। রেকর্ড যে শব্দটি, এই শব্দটির অর্থ হচ্ছে যে নথি, তথ্য, বিভিন্ন অর্থ হয়ে থাকে। তবে রেকর্ড আমরা যে বিষয়টি বুঝে থাকি সেটা হচ্ছে যে রেকর্ড হয় এমন বিষয় যেটা ইতিপূর্বে কখনো ঘটেনি, এমন বিষয়কে রেকর্ড বলে। ঠিক আছে, এই রেকর্ড হাই ইউথ আনএমপ্লয়মেন্ট, উচ্চ যুব বা তরুণ যে বেকারত্ব, তরুণ বেকারত্ব, সেটা কি রেকর্ড, মানে এরকম আগে দেখা যায়নি, রেকর্ড হয়ে গেছে এটা। ঠিক আছে, রেকর্ড হাই ইউথ আনএমপ্লয়মেন্ট, রেকর্ড উচ্চ তরুণ বেকারত্ব এবং স্লাগিশ গ্রোথ অর্থাৎ মন্থর উন্নতির মধ্য দিয়ে প্যান্ডামিক মহামারী থেকে কি করেছে? দ্য কান্ট্রি ইমার্জ, দেশটি বের হয়েছে। সেই বের হওয়ার পরে চায়না ইজ ফেসিং সামথিং সামথিং। ঠিক আছে, চায়না সম্মুখীন হচ্ছে। সো এই যে স্লাগিশ গ্রোথ, মন্থর উন্নতি, এটাকে বোঝানো হচ্ছে যে চায়নার যে রাজস্ব আয়, সেটা রাজস্ব আয় একেবারেই কমে গিয়েছিল। তাদের প্যান্ডেমিক করোনা ভাইরাসের কারণে, বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করার কারণে অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছিল। তার কারণে তাদের যে রাজস্ব আয় সেটা একেবারেই কমে গিয়েছিল। এটাই বোঝানো হচ্ছে যে উইথ স্লাগিশ গ্রোথ, মন্থর উন্নতি বা নিষ্ক্রিয় উন্নতি, অ্যান্ড রেকর্ড হাই ইউথ আনএমপ্লয়মেন্ট, যুব বা তরুণ, উচ্চ তরুণ বেকারত্বের মাধ্যমে বা বেকারত্বের মধ্য দিয়ে চায়না প্যান্ডামিক থেকে বের হওয়ার পরে চায়না ইজ ফেসিং সাম অফ ইটস গ্রেটেস্ট ইকোনমিক চ্যালেঞ্জেস। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, মন্থর উন্নতি ও রেকর্ড হাই যুব বেকারত্বের মধ্য দিয়ে দেশটি মহামারী থেকে বেরিয়ে আসার পর বহুদিন ধরে চীন বেশ কিছু অর্থনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আমাদের এখানে যে নতুন শব্দ ছিল ইমার্জ, উত্থান করা, নিগড়িত হওয়া, স্লাগিশ মন্থর, মন্দ, নিষ্ক্রিয়। পরে বলা হচ্ছে যে ইট ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর ম্যানি ইয়াং চাইনিজ হু আনটিল রিসেন্টলি had only known a strong job market in which talented people could quit their jobs and find new ones almost immediately. খেয়াল করুন, it is a whole new experience. হোল মানে কি? হোল মানে হচ্ছে একেবারে, একদম, পুরো। সো ইট ইজ হয় কি হয়? আ হোল নিউ এক্সপিরিয়েন্স, একদম নতুন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। ইট ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স, এটা একেবারেই একদম পুরো নতুন অভিজ্ঞতা। কাদের জন্য? ফর ম্যানি ইয়াং চাইনিজ, বেশ কিছু বা অনেক তরুণ চীনাদের জন্য, অনেক তরুণ চীনাদের জন্য। ফর ম্যানি ইয়াং চাইনিজ, অনেক তরুণ চীনাদের জন্য ইট ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স, এটা পুরোপুরি বা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। পরে বলা হচ্ছে এই যে নতুন অভিজ্ঞতা আসলে কি? যে চায়নার যে বাজে অবস্থা, ঠিক আছে, অর্থনৈতিক অবস্থা, জব খুঁজে পাচ্ছে না, এটা আসলে নতুন অবস্থা। পরে বলা হচ্ছে হু আনটিল রিসেন্টলি, আনটিল রিসেন্টলি এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে যে এখন পর্যন্ত, আনটিল রিসেন্টলি এখন পর্যন্ত। সো হু আনটিল রিসেন্টলি, যারা এখন পর্যন্ত, হ্যাড অনলি নোন, জানতো। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এর কারণ হচ্ছে আমরা জানি যে যখন কোনো কাজ আগে ঘটে, ঠিক আছে, দুটি কাজের মধ্যে প্রেজেন্ট পাস্ট পারফেক্টের যে সংখ্যা সেটা হচ্ছে যখন অতীতকালে দুটি ক্রিয়ার মধ্যে যে ক্রিয়াটি আগে ঘটে সেই ক্রিয়াকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে এই যে তাদের যে জানার বিষয়, হু হ্যাড নোন, অনলি নোন, যারা জানতো, এই জানার বিষয়টা কিন্তু আগে ঘটেছে, অর্থাৎ ইট ইজ অ্যান হোল নিউ এক্সপিরিয়েন্স। এই যে তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা কিন্তু বর্তমানে হচ্ছে, এবং তারা যে জানতো এটা পূর্বে জানতো। এই কারণে যেটা আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বোঝানো হয়, প্রকাশ করা হয়। সো হু আনটিল রিসেন্টলি, যারা এখন পর্যন্ত, হ্যাড অনলি নোন, যারা জানতো, কি জানতো? আ স্ট্রং জব মার্কেট, ব্যাপক চাকুরির চাহিদা, ব্যাপক চাকুরির চাহিদার ব্যাপারে চাকুরির চাহিদা রয়েছে বলে জানতো। এখানে এই যে স্ট্রং জব মার্কেট, এই অর্থটি আমি কীভাবে নিলাম খেয়াল করুন। স্ট্রং মানে আমরা জানি দৃঢ়, শক্তিশালী, অটল, ঠিক আছে। আর এখান থেকেই অর্থটি একটু সুন্দরভাবে নিতে গেলে, কনটেক্সট অনুযায়ী নিতে গেলে স্ট্রংয়ের অর্থ আসে ব্যাপক, আর জব মানে চাকুরি। সো ব্যাপক চাকুরি। আর মার্কেট মানে আমরা জানি বাজার। তবে মার্কেট মানে আরেকটা অর্থ আসে, ডিকশনারি থেকে পাওয়া যায় চাহিদা। এবং মার্কেটের অর্থ যে চাহিদা আসে সেটা কীভাবে? ধরুন আমরা অনেক সময় বলি না, ধরেন একজন টিকটকার, সে নতুন নতুন টিকটক শুরু করেছে, প্রচুর তার ভিউ হচ্ছে, আমরা বলি যে লোকটা খুব মার্কেট পেয়েছে, এইভাবে বলি। মার্কেট পেয়েছে মানেই হচ্ছে যে সে তার চাহিদা লোকটা তার চাহিদা গ্রহণ করেছে, এরকম বিষয় একটা।
মানে তার চাহিদা লোকরা পেয়েছে, অর্থাৎ চাহিদার একটা বিষয় থাকে। সো স্ট্রং জব মার্কেট সেই অর্থ থেকেই, মার্কেটের অর্থ হবে চাহিদা। স্ট্রং জব মার্কেট ব্যাপক চাকুরির চাহিদা জানতো। চাকুরির চাহিদা জানতো মানে হচ্ছে চাকুরির চাহিদা রয়েছে বলে জানতো। অর্থাৎ এই যেসব অনেক ম্যানি ইয়ং চাইনিজ তারা কিন্তু বেকারত্বের শিকার হচ্ছে, এবং তারা আগে জানতো যে এই ব্যাপক এই চাকুরির চাহিদা রয়েছে তাদের দেশে। কিন্তু এই অবস্থা তাদের জন্য কি, ইট ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স, একেবারে নতুন অভিজ্ঞতা। এটাই বলা হচ্ছে হু আনটিল রিসেন্টলি, যারা এখন পর্যন্ত হ্যাড অনলি নোন জানতো স্ট্রং জব মার্কেট ব্যাপক চাকুরির চাহিদা রয়েছে বলে জানতো, ইন হুইচ যেখানে এই যে চাহিদা, ব্যাপক চাহিদা, সেখানে কি করতে পারতো ট্যালেন্টেড পিপল, মেধাবী লোকেরা বা বুদ্ধিমান লোকেরা কি করতে পারতো, ছাড়তে পারতো। কুইট মানে ছেড়ে দেওয়া, ছাড়তে পারতো, ছেড়ে দিতে পারতো দেয়ার জবস, তাদের চাকরি, অ্যান্ড ফাইন্ড নিউ ওয়ান্স, এবং নতুন চাকরি খুঁজে নিতে পারতো অলমোস্ট ইমিডিয়েটলি, প্রায় সাথে সাথে, প্রায় তাৎক্ষণিকভাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে যে আমাদের সাজানো অনুবাদ ছিল, এটি অনেক তরুণ চীনাদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যারা সম্প্রতি পর্যন্ত ব্যাপক চাকরির চাহিদা রয়েছে বলে জানতেন, যেখানে প্রতিভাবান ব্যক্তিরা তাদের চাকরি ছেড়ে দিতে পারতো এবং প্রায় সঙ্গে সঙ্গে নতুন একটি খুঁজে নিতে পারতো। এখানে আমাদের নতুন যে ফ্রেজটি ছিল স্ট্রং জব মার্কেট ব্যাপক চাকরির চাহিদা, শব্দগুলো মনে রাখবেন, ফ্রেজগুলো। সো এই ছিল আজকের আয়োজন। ক্লাসটি একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মাঝখানে আজান চলছিল, বেশ কিছু আজান, এই কারণে। সো যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। ফি আমানিল্লাহ।